নম্বর হচ্ছে যদি একটা পেশেন্ট ডায়রিয়া নিয়ে আসে অথবা সিভিয়ার বার্ন নিয়ে আসছে, তাহলে এই পেশেন্টের আর ফ্লুইড ইলেকট্রন ইমব্যালেন্স নিয়ে আসে, টমা পেশেন্ট, তাদের ডিহাইড্রেশনটা কারেকশন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি কি দেখবো? এক নম্বর হচ্ছে আইবল দেখবো, সানগ্যান থাকবে, টাংটা কোটেড থাকবে, ড্রাই, আর স্কিন পিস স্লোলি হবে। এই তিনটা জিনিস দেখলে আমরা বুঝতে পারবো তার ডিহাইড্রেশন আছে কিনা। একটু তোমরা ক্লিয়ার হইছো? স্যার অ্যাবডোমেনেরটা বুঝি না, একটু আবার বলেন। অ্যাবডোমেনটা আমরা অ্যাবডোমেনের যে স্কিনটা আছে ওই স্কিনটা আস্তে করে দুইটা আঙ্গুল দিয়ে ধরে উপরে দিয়ে টানবো, স্কিন পিঞ্চ ধরলে আবার ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে যদি এই অ্যাবডোমেনের স্কিন পিঞ্চটা স্লোলি যায়, স্লোলি আস্তে 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 মিশে যায়, তখন বলবো যে এটা ডিহাইড্রেশন আছে। খুব র্যাপিড মিশে যায় তাহলে এটা ডিহাইড্রেশন নাই। ঠিক আছে? জি স্যার। তারপর আসো তাহলে একটা ডিহাইড্রেশন এই রোগীকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে ইন্ট্রাভেনাস ফ্লুইড দিয়ে, আইভি ফ্লুইড দিয়ে আমরা তাকে ডিহাইড্রেশনটা কারেকশন করতে হবে। ডিহাইড্রেশন কারেকশন করার জন্য আমাদের ডেক্সট্রোস নর্মাল স্যালাইন, ডেক্সট্রোস অ্যাকোয়া, হান্টার সলিউশন, হাতে নর্মাল স্যালাইন যেটা আমরা পাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সাধারণত ডেক্সট্রোস নর্মাল স্যালাইন বা ডেক্সট্রোস অ্যাকোয়া কুইকলি তার এই ডিহাইড্রেশনটা আমি কারেকশন করবো। এরপর হচ্ছে ডিহাইড্রেশনের জন্য তাহলে বার্নের ক্ষেত্রে আমরা কিভাবে আমরা ফ্লুইড ব্যালেন্স করি। বার্নের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, বার্নে পার্সেন্টেজ অফ বার্ন ইনটু ওয়েটেড কেজি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে প্রথম 8 আওয়ারে হাফ পোর্শন অফ ফ্লুইড 50%, পরবর্তী 16 আওয়ারে পুরো ফ্লুইডটা আমরা দেবো। পার্সেন্টেজ অফ বার্ন ইনটু ওয়েটেড কেজি ডিভাইডেড বাই 2 কেজি অফ বার্ন। আর নর্মালি যে পেশেন্টটা দেখবো ডিহাইড্রেশনের কারেকশন করবো অ্যাকর্ডিং টু পেশেন্টস কন্ডিশন দেখে আমরা ডিহাইড্রেশন দেবো। অনেক সময় রানিং ফ্লুইড দিতে হয় আইভি রেট অফ 60 ড্রপ পার মিনিট যদি তার বেশি সিভিয়ারলি ডিহাইড্রেট হয়, আর না হলে 30 ড্রপ পার মিনিট করে দিলেও তার ডিহাইড্রেশনের কারেকশন হবে। তাহলে আমাদেরকে এটা জানতে হবে ডিহাইড্রেশনটা। তারপর আসো সাইনোসিস। সাইনোসিসটা কেন? এটা হচ্ছে ব্লুইশ কালারেশন অফ দ্য লিভ অ্যান্ড মিউকাস মেমব্রেন। তোমার আমাদের লিভ যেটা আছে অথবা টিপ অফ দ্য নোজ, এখানে আমাদের ব্লুইশ কালারেশন। এটা যদি অক্সিজেন ডেফিসিয়েন্সি, অক্সিজেন ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে ব্লুইশ কালারেশন অফ দ্য হয়। আমার এটাকে বলে তোমার আমরা সেন্ট্রাল সাইনোসিস। যদি লিপ হয় এবং টিপ অফ দ্য নোজ হয় আর যদি অন্য জায়গায় হয় সেটা পেরিফেরাল সাইনোসিস। তাহলে সাইনোসিসটা আমাদের দেখতে হবে তার কেন এই ব্লুইশ কালারেশনটা হচ্ছে। টিপ অফ দ্য নোজ আর এটা হচ্ছে লিপস, আপার লিপ বা লোয়ার লিপ দুটোতে যে কোনো একটা লিপে হতে পারে। তাহলে তোমাকে জানতে হবে এই লিপ এবং টিপ অফ দ্য নোজে কি ধরনের কালার চেঞ্জ হচ্ছে। এটাকে ব্লুইশ কালারেশন যদি হয় এটাকে আমরা বলি সাইনোসিস। তাহলে আমাদেরকে এটা কারেকশন করে দিতে হবে, তখন আমরা অক্সিজেন দিতে হয়, অক্সিজেন দিলে ওই পেশেন্টের ওটা কারেকশন হয়ে যায়। তারপর আসো আমাদের ইডিমা। ইডিমাটা হচ্ছে ইডিমাটা আমাদেরকে জানতে হবে ইডিমাটা কিভাবে দেখতে হয়। ইডিমা সাধারণত পেরিফেরাল ইডিমা আমরা দেখি, আমরা সাধারণত তার পায়ে দেখি, পায়ের লেগে মিডল ম্যালাস থেকে উপরে 10 সেন্টিমিটার উপরে উই প্রেস দ্য টু থাম, আমাদের থাম দুইটা ফিঙ্গার প্রেস করব পায়ের নিচে লেগের মিডল ম্যালাস থেকে উপরে 10 সেন্টিমিটার উপরে প্রেস করে রাখবো 10 সেকেন্ড। 10 সেকেন্ড আমরা প্রেস করবো, প্রেস করে দেখবো। এরপর যদি দেখি আমাদের পিচিং একটা গটের ইডিমা, তাহলে ইডিমা প্রেজেন্ট বলি। ইডিমা কেন বেশি দরকার? এই ইডিমাটা দরকার কেন? ইডিমার কজ গুলো আমাকে জানতে হবে। ইডিমার কজ বলতে প্রথম হচ্ছে একটা
ডিউ টু প্রোটিন ডেফিসিয়েন্সি অথবা সিভিয়ার প্রোটিন ম্যালনিউট্রিশন অথবা হাইপোঅ্যালবুমিয়া অথবা যে কোনো একটা প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য আমাদের শরীরে এটা ইডিমা ডেভেলপ করে। এই ইডিমাটা যদি ডেভেলপ করে আমাদের তখন কেন এত সমস্যা হয়? আমাদের শরীরে উইয়ার এন্ড টিয়ার, যে কোনো শরীরে উইয়ার এন্ড টিয়ার রিপেয়ার করার জন্য প্রোটিন দরকার। তো প্রোটিন যদি না থাকে তাহলে শরীরে কোনো একটা ইনফ্লামেশন হোক বা উইয়ার এন্ড টিয়ার হোক বা যে কোনো একটা প্রসিডিউর এটা কমপ্লিট হবে না। তার জন্য ইডিমা আমাদের দেখতে হবে। তাহলে আমরা মেইনলি দেখি পেরিফেরাল ইডিমা কোথায়? মিডল ভেলনাস থেকে 10 সেন্টিমিটার উপরে আমরা প্রেস করবো টু ফিঙ্গার ইন দা শীট অফ দ্য টিবিয়ার এগেইনস্টে 10 সেকেন্ড। তারপর দেখবে পিটিং ইডিমা আছে কি নাই। যদি থাকে পিটিং ইডিমা, না থাকলে ইডিমা নাই। এই ইডিমাটা তাহলে স্যার সাইডটা আরেকবার বলবেন? হ্যাঁ, এই ইডিমাটা বেশি ইম্পর্টেন্ট। ওটা তোমাকে জানতে হবে। আমার সারা বলে ইডিমাটা দেখান, তাহলে আপনি পেশেন্টটাকে এক্সপ্লেন করবেন যে আমি আপনাকে একটু পরীক্ষা করে দেখবো। যদি ফিমেল হয় একটা ফিমেল অ্যাটেন্ডেন্ট চাইবেন, সাথে একটা স্কিন চাইবেন। স্কিন চাই তার এই প্রাইভেট পার্টটা এক্সপোজ করতে গেলে তাকে ল্যাগ পর্যন্ত পুরো এক্সপোজ করবেন, আপ টু নি জয়েন্ট পর্যন্ত এক্সপোজ করে দেন। মিডল ভেলনাস থেকে 10 সেন্টিমিটার উপরে এবং ওটা সিরাপ তো টিবিয়া লেগেছে, দুটা থাম ফিঙ্গার আপনি প্রেস করবেন, 10 সেকেন্ড ওয়েট করে তারপর দেখবেন ইডিমা আছে কিনা। ফিটিং যদি গর্ত হয়ে যায় ইডিমা আছে। ইডিমা হয় তখন আপনাকে এটা প্রোটিন ডেফিসিয়েন্সি আছে কিনা জেনে নিতে হবে। তখন আমাদেরকে কিছু পরীক্ষা করতে হয়, সিরাম অ্যালবুমিন, সিরাম টোটাল প্রোটিন, তারপর আয়রন, এই যেগুলো আছে এগুলো সাধারণত অ্যালবুমিন এবং প্রোটিন এই দুটো। হ্যাঁ স্যার কজ বলছেন যে এডিমার কজগুলো হচ্ছে হাইপোপ্রোটিনেমিয়া, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, hyperproteinemia, protein energy malnutrition due to decreased plasma colloidal osmotic pressure. Due to decreased plasma colloidal osmotic pressure. আর কোথাও কোথাও এডিমা দেখা হয় সাধারণত জুগুলার প্রমিনেন্সের ওখানে, যে কোনো বোনি প্রমিনেন্সের এগেইনস্টে আমরা দেখি পেশেন্ট। আর হচ্ছে মেলার প্রমিনেন্স ফেসে। স্যার কথা বোঝা যাচ্ছে না। ফেসে দেখলে আমরা মেলার প্রমিনেন্স দেখবো। আর যদি স্যাক্রামে দেখা হয় স্যাক্রামের কমেন্টারি ওখানে দেখবো যদি প্রলং ব্যাটারি পেশেন্ট থাকে। আর হচ্ছে মেইনলি দেখবো লেগে, মেইনলি আমরা দেখবো লেগে। ঠিক আছে, এরপর আসছো ইডিমাটা দেখার পর। ইডিমা যদি পেশেন্ট ইডিমা থাকে তাহলে স্যারকে বলতে হবে স্যার ইডিমা ইজ প্রেজেন্ট। তাহলে ইডিমা প্রেজেন্ট এটা তোমাকে স্যার প্রত্যেক পরীক্ষায় জিজ্ঞেস করে যদি এটা পারো তোমরা পাস করে দেয়। শর্ট কেস বা লং কেস যখন তুমি খারাপ করো তখন বলে যে আপনি ইডিমা দেখান। ইডিমা দেখাইতে বললে ওই ইডিমাটা দেখাইতে হয়। ইডিমা যদি দেখাইতে পারো তুমি মোটামুটি ওটা পাস হয়ে যায়। তাহলে ইডিমাটা তোমাকে দেখাইতে জানতে হবে। যদি ফিমেল পেশেন্ট হয় প্রাইভেসি মেনটেন করতে হবে, এক্সপোজ করতে হবে। তারপর কোন জায়গায় দেখবে স্যারকে ডিসক্রাইব করবে, কত সেকেন্ড তুমি ওয়েট করবা এবং কোন জায়গায় প্রেস করবা, বাস একটু জানলে তোমাদের আরাম। এরপর হচ্ছে পেরিফেরাল লিম্ফ নোডস। পেরিফেরাল লিম্ফ নোডস এর মধ্যে হচ্ছে নাম্বার 1 আমরা দেখি ইনগুলার গ্রুপ অফ লিম্ফ নোডস। ইনগুলার গ্রুপ অফ লিম্ফ নোডস কোন অ্যালার্টস আছে কিনা। ইনগুলার আর হচ্ছে প্যারাওটিক গ্রুপ অফ লিম্ফ নোডস। এরপরে পপলিটিয়াল, তারপর এই 4টা জায়গায় আমরা দেখি ইনগুলার, পপলিটিয়াল, ফেমোরাল,
আর একটা হচ্ছে প্যারাটিক গ্রুপ অফ লিম্ফ নোডস। এগুলাই আমরা সাধারণত দেখি। যদি এখন লিম্ফ নোড গুলো কোনো কারণে বড় হয়, আমাদের বলে দিতে হবে দেয়ার মে বি সাম প্যাথোলজি ইনসাইড হিয়ার। আমরা বলি যে লিম্ফেডেনোপ্যাথি। যদি কোনো একটা গ্রুপ অফ লিম্ফ নোডস বড় হয়ে যায়, আমরা হাতে লিম্ফ নোডটা বড় হয়, তখন তাকে বলে লিম্ফেডেনোপ্যাথি। লিম্ফেডেনোপ্যাথি। এই লিম্ফ নোডটাকে বড় হলে এই লিম্ফ নোডটাকে আপনাদের দেখতে হবে এটা কি ধরনের কনসিস্টেন্সি, এটা কি সফট, এটা কি ফার্ম, এটা কি ম্যাটেড, এটা কি হার্ড, এগুলো আমাদের জানতে হবে। এবং এই জানার সাথে সাথে তাদের বিভিন্ন কথার সাথে মিলাইতে হবে। আমি পড়াবো রিজিওনাল লিম্ফ নোডস গুলা, তখন তোমাদেরকে বলে দেবো। তাহলে পেরিফেরাল গ্রুপ অফ লিম্ফ নোডস আমরা দেখবো, দেখে ওখানে বলবো তার লিম্ফ নোড এনলার্জ আছে কিনা। যদি লিম্ফ নোড এনলার্জ থাকে বলবো যে পেরিফেরাল গ্রুপ অফ লিম্ফ নোডস এনলার্জ অর দেয়ার ইজ লিম্ফেডেনোপ্যাথি প্রেজেন্ট। এরপর হচ্ছে পালস। পালসটা আমি দেখি আমাদের রেডিয়াল পালসটা, রেডিয়াল পালসটাই বেশি দেখা হয়। পালসটা দেখতে হয় কারণ কি পালস একটা পেশেন্টের এটা কি বেডিকারিয়া, এটা কি টেকিকার্ডিয়া বা নর্মাল আছে পালসটা, সেজন্য আমাদের দেখতে হবে। একটা পেশেন্টের যদি টেকিকার্ডিয়া থাকে তার হার্ট রেট বাড়তি, তাহলে আমাদের কেন হচ্ছে আমাদের পেশেন্টের কন্ডিশনের সাথে মিলাইতে হবে। তাহলে আমাদের পালসটা মেজার করে দেখতে হবে। ইউজুয়ালি এটা 60 to 90 বিট পার মিনিটের মধ্যে থাকে। যদি 90 উপর হয়ে যায় টেকিকার্ডিয়া, 60 নিচে হয় এটা বলে ব্রেডিকার্ডিয়া। তাহলে আমাদেরকে এই পালসটা মেজার করতে হবে। পালসটা রিফ্লেক্ট করবে তোমার হার্ট রেট, হার্ট রেট কত আছে সেটা রিফ্লেক্ট করবে। তাহলে হার্ট রেটটা যদি বেড়ে যায় পেশেন্টের আমাদের অনেক সময় এটা থেকে হার্ট ফেলিউর হতে পারে। সেজন্য আমাদেরকে এরিথমিয়া আছে কিনা, পালস টেকিকার্ডিয়া আছে কিনা ওগুলো জেনে নিতে হবে, এবং ব্রেডিকার্ডিয়া থাকলেও সেটা ম্যানেজ করতে হবে। তাহলে আমাদেরকে সেজন্য বেশি বেশি ইম্পর্টেন্ট এই হার্ট রেটটা, আমাদের কার্ডিয়াক ফাংশনটাকে ইউজুয়ালি কার্ডিয়াক ফাংশন আমাদের স্ট্যাটাস যেটা আছে ওটাকে প্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট করে। সেজন্য আমাদেরকে কার্ডিয়াক হার্ট রেট কেমন আছে সেটা পালস রেট দেখলে বোঝা যায় তার হার্ট রেটটা কেমন। এটা কি হার্ট রেট বেশি না কম, সেটা নর্মালের মধ্যে আছে, তখন আমরা দেখতে পারি। তাহলে আমাদের হার্ট রেটটা সম্পর্কে বেশি বেশি ইম্পর্টেন্ট। এই হার্ট রেটটা আমাদেরকে পালস এর মাধ্যমে জানতে হবে। পালস হচ্ছে ইউজুয়ালি আমাদের এক নম্বর হচ্ছে রেডিয়াল পালস, আর পেরিফেরাল কিছু পালস আছে, শুধু নামগুলো লিখে রাখো। এক নম্বর হচ্ছে আর্টারি ডর্সালিস পেডিস, অ্যান্টিরিয়র টিবিয়াল, পোস্টেরিয়র টিবিয়াল, পপ্লিটিয়াল, অর্থাৎ ফিমোরাল। ওগুলো হচ্ছে পেরিফেরাল পালস, ওগুলো জানতে হয়। আর্টারি ডর্সালিস পেডিস, অ্যান্টিরিয়র টিবিয়াল, পোস্টেরিয়র টিবিয়াল, পপ্লিটিয়াল এন্ড ফিমোরাল। These are the peripheral pulses. স্যার যদি জিজ্ঞেস করে পেরিফেরাল কয়েকটা পালসের নাম বলো, তখন তোমরা এই পালস গুলো বলবে। আর তুমি যদি বলে পালস কোথায় দেখো তোমরা, স্যার রেডিয়াল পালস, আর হচ্ছে ক্যারিডিড পালস। আমি পরে ডিটেলস পরে দেবো, ক্যারিডিড পালসটা কিভাবে দেখে, কোথায় দেখে নেয়, কিভাবে দেখা হয়। তারপরে আমাকে ক্লাস বলো, ক্লাস নিয়ে আসবো। হ্যাঁ, তারপর হচ্ছে পালস, হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারটা আমাদের মেজার করতে হবে। হয়তো পেশেন্ট ইজ নর্মোটেনসিভ, হাইপোটেনসিভ আর হাইপারটেনসিভ। কারণ ব্লাড প্রেশারটা মেজার করে দিতে হবে হয়তো পেশেন্ট ইজ নর্মোটেনসিভ, হাইপোটেনসিভ আর হাইপারটেনসিভ। তাহলে ওই পেশেন্টের যখন জানতে হবে হয়তো হি ইজ টেকিং এন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ করে নেয় কিনা, এবং তার প্রেশার এখন কত আছে। যদি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক বেস করে যদি আমরা দেখি ডায়াস্টোলিক প্রেশার তার 90 অ্যাবভ হয়, তখন আমরা বলি এটা হাইপারটেনশন। এটা হাইপারটেনশন বলি। 90 মানে 90 উপরে যদি যাই আমরা ডায়াস্টোলিক প্রেশারটা আমরা হাইপারটেনসিভ বলি থাকে। তাহলে হাইপারটেনশন আছে কিনা, তাহলে এই হাইপারটেনশনটা আমাদের জানতে হবে। এই হাইপারটেনশনটা কি অবস্থা আমাদের, নর্মোটেনসিভ নাকি হাইপোটেনসিভ না হাইপারটেনসিভ সেটা জানতে হবে। এবং এটা জানার জন্য আমাদেরকে কনফার্ম করে আমাদেরকে কি হতে হবে যে পেশেন্টের পালসের সাথে
ব্লাড প্রেশারটা মেজার করে দেখতে হবে এবং তার কি অবস্থা সেটা জেনে নিতে হবে। তাহলে এই পেশেন্টের প্রেশারটা জানা জরুরি কেন, আর মনে রাখতে হবে যদি ব্লাড প্রেশার বেশি হয়, যদি হাই ব্লাড প্রেশার হয়, তাহলে তার আমরা অপারেশন করতে গেলে সময় অনেক ডিফিকাল্টি ফেস করবো, অনেক ব্লাড লস হবে। সেজন্য আমাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোল না করে আমরা কোনো অবস্থাতে অপারেশন করতে পারি না। সেজন্য অপারেশন করার আগে ব্লাড প্রেশারটা অবশ্যই অবশ্যই কন্ট্রোল করে যাবে। আমরা এটা কন্ট্রোল করার পর ব্লাড প্রেশারটা কি অবস্থায় আছে এমন লাগলে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ আমাদেরকে অ্যাড করতে হবে। আর যদি প্রয়োজন হয় we have to refer the patient to a cardiologist, তাকে রেফার করতে হবে কার্ডিওলজিস্টের কাছে, সে তার এগুলা ঠিক করবে। হ্যাঁ, ডাউন দিচ্ছে স্যার কোথায় রুমে? তারপর আসো ব্লাড প্রেশারটা আমাদেরকে এরকম মনে হয় যে তার ব্লাড প্রেশারটা বাড়তি আছে বা হাইপারটেনশন আছে, তাহলে আমাদের একজন কার্ডিওলজিস্টের ওপিনিয়ন নিতে হবে এবং কার্ডিওলজিস্টে তার ওপিনিয়ন নিয়ে ওটা ম্যানেজ করতে হবে অ্যাকর্ডিং টু দা কন্ডিশন অফ দ্য পেশেন্ট। তাদের এগুলা জেনে নিতে হবে, তাদের কিভাবে কি করতে হবে না হবে সেটা জানিয়ে দিতে হবে। তাহলে ব্লাড প্রেশার আসো, এরপর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারটা দেখতে হবে দুইটা জায়গায়, একটা হচ্ছে বডি টেম্পারেচার, একটা হচ্ছে লোকাল টেম্পারেচার। যদি কোনো একটা লোক থাকে, তার এই লোকের কোনো একটা পেশেন্টের যদি কোনো একটা ডিজিজ থাকে, তাহলে আমরা দেখবো প্রথম তার বডি টেম্পারেচার কেমন, সে কি জ্বর আছে কিনা। জ্বর ওয়ান অফ দ্য সাইন ফর দ্য ইনফেকশন। ফিভার or local temperature or body temperature raised যদি হয়, this is the one of the sign for the infection. সেজন্য জ্বর থাকলে আমরা খুব সিরিয়াসলি চিন্তা করি তার শরীরে কোনো একটা জায়গায় ইনফেকশন আছে কিনা, এবং এটা দেখে আমরা শিওর হতে হবে। এবং আরেকটা হচ্ছে লোকাল টেম্পারেচার, মানে তুমি অ্যাবডোমেন দেখতেছো, অ্যাবডোমেন একটা জায়গায় শুধু সোলে, ওই জায়গায় লোকাল টেম্পারেচারটা রেইজড, হট, গরম হয়ে আছে, লাল হয়ে আছে, তখন আমরা মনে করি এটা অ্যাবসেস হয়ে গেছে। আমরা মনে করি এটা অ্যাবসেস হয়ে গেছে। দুটো টেম্পারেচার দেখতে হয়, এটা হচ্ছে বডি টেম্পারেচার আর এটা হচ্ছে লোকাল টেম্পারেচার। লোকাল টেম্পারেচার রেইজড যদি হয়, আমরা একটা চিন্তা করি it may be due to any internal pathology or it may be abscess, যেন এটা অ্যাবসেস হয়ে গেছে। এরপর হচ্ছে টেম্পারেচারটা আমরা কোথায় দেখবো, একটা হচ্ছে অ্যাক্সিলারি দেখি, একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড টাং। বুকে দেখতে পারি, অ্যাক্সিলারি দেখতে পারি, গ্রহণে দেখতে পারি। অ্যাক্সিলারি যদি টেম্পারেচার 1 ডিগ্রি এটা বেশি হবে, অ্যাড করে নেবো তার বডি টেম্পারেচার সাথে। যদি আমরা 4 টেম্পারেচার দেখি, অ্যাক্সিলারি টেম্পারেচার যখন দেখবো তার সাথে 1 ডিগ্রি ফারেনহাইট আমরা যোগ করে নেবো। 1 ডিগ্রি ফারেনহাইট আমরা যোগ করে নেবো, তাহলে টেম্পারেচারটা দেখবো আর বেশি আছে কিনা। যদি জ্বর থাকে তাহলে আমরা দেখবো সোর্স অফ ফোকাই, তার এই ফোকাই কোথায় আছে, আর জ্বর হওয়ার কারণটা কি। শরীরে কোনো জায়গায় কাশি আছে, লাংসে ইনফেকশন আছে, কোনো জায়গায় অ্যাবসেস আছে, কোনো জায়গায় কোনো ইনফেকশন আছে, তাহলে আমরা এটা দেখে নিতে হবে। আমরা এটা সিরিয়াসলি আমরা তখন মেজার করে নিব যে তার কোনো জায়গায় কোনো ইনফেকশন সোর্স আছে কি নাই। তারপর হচ্ছে রেসপিরেশনটা
আমরা দেখবো রেসপিরেটরি রেট। একটা পেশেন্ট শুয়ে থাকবে, লাইন পজিশন থাকবে, তুমি তার পাশে একটা টুল নিয়ে বসবা, বসার পর তার হার্ট লেভেলে তুমি চোখ রাখবা, চোখ রেখে দেখবা লাংসের চেস্টের এক্সপেনশনটা কয়টা হচ্ছে পার মিনিটে। এটা বলে চেস্ট মুভমেন্ট অথবা রেসপিরেটরি রেট। এটাকে বলা হয় রেসপিরেটরি রেট। ইউজুয়ালি 22 বা 24 পার মিনিট থাকে। যদি বেশি হয় টেকেপ নিয়ে, অথবা যদি কম হয় আমরা কম বলি। টেকেপ নিয়ে আছে কিনা, স্পিড বেশি কিনা আমরা এটা বলতে পারি। যদি তার 28 এর বেশি হয় কম বলে আমরা টেকেপ নিয়ে আছে। রেসপিরেটরি মোড, তাহলে তার হার্টের ডেসক্রিপশন হচ্ছে হয়তো বেবি পম্পিং রাস্তা, অথবা তার খোলা জায়গায় জিম করে আসছে বা ব্যায়াম করে আসছে, অথবা তার লাংস কোনো প্যাথোলজি আছে, তখন আমরা এটা বুঝতে পারি তার টেকিপ দিয়ে যদি থাকে। তাহলে আপনার রেসপিরেটরি রেটটা তারা তোমাকে দিবে হাউ ইউ মেজার দ্য রেসপিরেটরি রেট। তুমি প্রথম বসবা, রোগীর পাশে রোগীর লাইন থাকবে, রোগীর হার্ট লেভেলে বসে তুমি চোখ রাখবা, আর রোগী শ্বাস নেবে, তাহলে শ্বাসটা 6%টা কয়বার হয় প্রতি মিনিটে সেটা দেখতে হবে। তাহলে এটা হচ্ছে রেসপিরেশন। এরপর হচ্ছে ন্যাক বেইন, ন্যাক গ্ল্যান্ড। ন্যাকে কিছু গ্ল্যান্ড থাকে, এটাকে বলে আমরা সার্ভাইকাল লিম্ফোডেনপ্যাথি অথবা সার্ভাইকাল গ্ল্যান্ড অথবা লিম্ফ নোড। যেটা হয় ওটা আমরা দেখতে পাই ন্যাকে গ্ল্যান্ড গুলা এনলার্জ আছে কিনা। যদি ন্যাক গ্ল্যান্ড এনলার্জ হয় তখন অনেকগুলো কারণ হয়। একটা হচ্ছে লিম্ফোডেনপ্যাথি, একটা লিম্ফোমা, একটা ম্যালিগন্যান্সি, অথবা আদার্স কজ। যেমন ধরো যদি লিম্ফোডেনপ্যাথি হয় তাহলে এটা হবে লিম্ফোটা লার্জ সফট হবে। আর যদি এটা হার্ট হয় এটা ম্যালিগন্যান্সি। আর যদি এটা রাবারি হয় ডিসক্রিট হয় এটা লিম্ফোমা। আর যদি এটা ম্যাটেড হয় সফট এন্ড ম্যাটেড তাহলে এটা টিউবারকুলোসিস। সফট এন্ড ম্যাটেড যদি হয় টিউবারকুলোসিস। তাহলে চারটা কারণে এটা বাড়তে পারে নেক গ্ল্যান্ড গুলা। অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, ওই দুই জায়গায় নেক গ্ল্যান্ড গুলা বড় হয়। এই গ্ল্যান্ড গুলো বড় হয় লিম্ফ গুলা, আমরা লিম্ফোডেনপ্যাথি বলি, সার্ভাইকাল লিম্ফোডেনপ্যাথি। তখন আমরা কজ গুলো দেখবো, এটা কি ডিউ টু টিউবারকুলোসিস, ডিউ টু ম্যালিগন্যান্সি, ডিউ টু লিম্ফোমা, ডিউ টু আদার কজ। নেক গ্ল্যান্ড এনলার্জড, আমরা বলি যে নেক গ্ল্যান্ড ইজ এনলার্জড। আর একটা হচ্ছে নেক বেইন, এটা বললে আমাদের শেষ আজকে। নেক বেইনটা এর ইন্টারনাল জুগুলার বেইন যেটা আছে ওটা দেখবা ওটা এনগস হয়ে আছে, প্রমিনেন্ট দেখা যাচ্ছে, ফুলে আছে, তখন বলি নেক বেইন ইজ এনগস। নেক বেইন নর্মালি এনগস হয় না যদি তার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার হয়, অনেক সময় হার্টে কোনো ফেলিয়ার হচ্ছে বা আদার্স কোনো প্যাথোলজি হচ্ছে, তখন আমরা এটা দেখতে পাই নেক বেইন ইজ এনগস। নর্মালি এনগস হয় না। তাহলে নেক বেইনটা আমরা দেখবো ফুলে আছে, এনগস হয়ে আছে, খালি চোখে দেখা যাচ্ছে, তখন আমরা বলি নেক বেইন ইজ এনগস। একটু তোমরা ক্লিয়ার হয়েছে সবাই? হ্যালো, স্যার নেক গ্ল্যান্ড এনলার্জ হলে ওই যে একটু ওটা আবার বলেন, লিম্ফোমা হলে কি টাইপস হবে, তারপরে একটা হচ্ছে টিউবারকুলোসিস হলে কি টাইপস? টিউবারকুলোসিস যদি হয় এটা হবে ম্যাটেড, লেফটে থাকবে সফট এন্ড ম্যাটেড, সফট টু ফার্ম আর ম্যাটেড টিউবারকুলোসিস। আর ম্যালিগন্যান্সি হলে হার্ড ফিক্সড, হার্ড এন্ড ফিক্সড। আর যদি লিম্ফোমা হয় এটা হবে ডিসক্রিট এন্ড রাবারি। আদার যদি হয় শুধু লিম্ফোড বলা হয় ফার্ম হবে লিম্ফোডেনপ্যাথি। এই জায়গার মধ্যে আর কারো কোনো প্রবলেম আছে, কারোর মধ্যে কোশ্চেন আছে কিন্তু বলো, আমি তাহলে শেষ করবো এখানে আজকে। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে?
স্যার পেরিফেরাল গ্রুপ অফ লিম্ফ নোডে 4টা জায়গায় দেখবো না, লিঙ্গুয়াল, পপলিটেল, ফিমোরাল, আরেকটা কি বলছিলেন? একটা হচ্ছে ইনগুইনাল গ্রুপ, পপলিটিয়াল গ্রুপ, ফেমোরাল, আর একটা হচ্ছে প্যারাওটিক গ্রুপ, প্যারাওটিক। আর কোন কোয়েশ্চেন আছে নাকি দেখাও আমাকে, আমি রোল করবো আজকে। নেক্সট ক্লাস তোমাদের ম্যাডাম নিবে রোববারে, আমি শনি সোম বুধ নেবো, রবি মঙ্গল বৃহস্পতি ম্যাডাম নেবে। আমি শনি সোম বুধ, আর ম্যাডাম নিবে রবি মঙ্গল বৃহস্পতি। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, তাহলে আমি এখন ইয়া করতেছি, রোল কল করতেছি, তোমরা রেসপন্স করো। হ্যাঁ, আজকে এখানে শেষ করলাম। আর নেক্সট ক্লাসে আমি তোমাদের লোকাল এক্সামিনেশন, সিস্টেম এক্সামিনেশন এগুলো রিভিউ করে দেবো। লোকাল এক্সামিনেশন আর সিস্টেম এক্সামিনেশন আমি রোল কল করতেছি, একটু রেসপন্স করো। Roll 1, Present, sir. roll 2, Yes, sir. roll 3, roll 3, roll 4, Present, sir. roll 5, Yes, sir. roll 6, roll 6, Abrar Jahin, roll 6, স্যার অ্যাবসেন্ট। roll 7, Present, sir. roll 8, Present, sir. roll 9, Present, sir. roll 10, ইয়েস স্যার। roll 11, ইয়েস স্যার। roll 12, Present, sir. roll 13, Present, sir. roll 3 কি absent, roll 3, roll 3, absent। ঠিক আছে, next, roll 27, Present, sir. roll 28, Present, sir. roll 29, Yes, sir. roll 30, Present, sir. 30, roll 31, Present, sir. roll 32, roll 33,
Yes, sir. 51 present. Roll 34. Present, sir. Roll 35. 35. Roll 36. Present, sir. Roll 37. Roll 37. Roll 37. Roll 38. Present, sir. আমি আবার roll করছি দেখো 27, 28 present, 29 present, 30. Roll 30. Roll 30. Present, sir. Sir, not present. Rule 30. আচ্ছা। Roll 32. 31, 32. 31, sir. Sir, 32 present. ঠিক আছে। Sir, 31 present. Roll 35. 35. 35. Roll 35. Absent. ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের নেক্সট ক্লাস শনিবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, শনিবার 10টায়। হ্যাঁ, Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ।